দেখুন, একদম গোড়াতেই একটি কথা বলতে চাই যে আমাদের পেশা, মানে আমি আমার তরফ থেকে বলতে পারি, আমি প্রবীর বাবুর তরফ থেকে বলতে পারি, আমাদের পেশা বা রোজগার, কর্মক্ষেত্র সমস্তটাই কিন্তু সাংবাদিকতার মধ্যে জড়িয়ে রয়েছে। এবং সাংবাদিকতার মধ্যে জড়িয়ে থাকার পরেও আমাদের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যেটা বাস্তব, যেটা সত্যি সেটাকে তুলে ধরা। আজকের দিনে মানুষ আমাদের ইউটিউবকে কেন বিশ্বাস করছে? আপনারা আপনারা শিক্ষিত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, অনেকেই সমালোচনা করে, তাদেরকেও নমস্কার জানাই। এই কারণে যে তারা ভারতবর্ষের বর্তমান অবস্থান, পশ্চিমবঙ্গের, বিশেষ করে আর কয়েকটা দিন গেলেই তো নতুন বছর পড়বে 2026, এবং এটা ইলেকশনের ইয়ার। তো তাদের একটা জানতে ইচ্ছা করে যে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা রয়েছে, কারা ক্ষমতায় আসবে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, এগুলো তো চলতেই থাকবে যে এ এতটা এগিয়ে রয়েছে, এতটা পিছিয়ে রয়েছে। শুধু আমরা বলে কেন, সারা ভারতবর্ষের যত মিডিয়া, যত ইউটিউবার, প্রত্যেকেই একটা করে জিনিস দেখাবে যে হ্যাঁ, আমাদের অবস্থান খুবই ভালো রয়েছে, ইত্যাদি ইত্যাদি, বা বিজেপি এগিয়ে যাচ্ছে, যেটা যাদের খুশি। কিন্তু বাস্তব সত্য কতগুলো তুলে ধরাটা প্রয়োজন বলে আজকে আমি মনে করছি। একেবারে গোড়াতেই আপনাদের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে একটি অভিযোগ জানাচ্ছি, আপনারা বিচার করবেন। এটা আমার একেবারে ব্যক্তিগত স্তরে, আমার নিজের। সেটা হলো যে আপনারা জানেন যে গত শনিবার দিন রাত্রিবেলা আমি এবং প্রবীর বিশ্বাস একসাথে যুগলে একটি অনুষ্ঠান করেছিলাম, এবং সেই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণরূপে যে 6 তারিখ, 6ই ডিসেম্বর, যে নৃশংসভাবে 33 বছর আগে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, তার নিন্দা সেদিনকেও করেছি। প্রতি বছর করি, প্রতি বছর করব, এ কারণে করব যে এটা নিন্দনীয়, একটা নক্কারজনক, অত্যন্ত দুর্বিনীত, বর্বরচিত ঘটনা ঘটেছে। এবং ঘটনাটা ঘটিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী কিছু রাজনৈতিক দল, যারা কেউ কেউ অফিসিয়াল রাজনৈতিক দলও বটে। এবং এটা হবে কেন? আমার দুটো প্রশ্ন খুব পরিষ্কার, যে ভারতবর্ষ স্বাধীন যেদিনকে হলো, সেই ভারতবর্ষের মধ্যে হিন্দু যেমন ছিল, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, বা উধাও হয়ে গিয়েছিলেন, যার খোঁজ পাওয়া যায়নি, সেই বীর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তারা যেমন হিন্দু মুখ বা হিন্দুত্বের দিক, যদিও তারা ধর্ম টর্ম নিয়ে খুব একটা কারবার করেনি, ধর্মের কারবারই তো নেতাজি ছিলেনই না, পছন্দই করতেন না। তিনি নিজে কালী পুজো করলেও তিনি ধর্মের বাইরে ছিলেন। শাহনওয়াজ ছিল তার একেবারে রাইট হ্যান্ড। তেমনি এই ভারতবর্ষ স্বাধীনতা বা স্বাধীন ভারত করার পেছনে মুসলিমদের হাত ছিল, এবং তার মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ একটা মস্ত বড় নাম, এছাড়া অসংখ্য অসংখ্য নাম, হাজারে হাজারে নাম, লাখে লাখে নাম। ভারতবর্ষ বিভক্ত হলো, পাকিস্তান তৈরি হলো, কিন্তু ভারতবর্ষকে যারা ভালোবেসেছিলেন তারা ভারতবর্ষে রয়ে গেলেন, এবং কেউ কেউ বাধ্য হলেন দুটো পাকিস্তানে চলে যেতে। একটা বাংলাদেশ পরবর্তী অধ্যায় হয়েছিল, আরেকটা তো পশ্চিম পাকিস্তান। কোনোটাই সুখের ছিল না। যারা এদেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারা যেতে চাননি, যারা এদেশে চলে এসেছিলেন ওই দিক থেকে, মানে দুটো পাকিস্তান থেকে, তারাও ওই দেশটাকে ছাড়তে চাননি। আবার রয়েও গিয়েছিলেন প্রচুর মানুষ। তো এই যন্ত্রণার জায়গা থেকে একটা সমাজ, যে সমাজের মধ্যে হিন্দু ছিল, মুসলমান ছিল, তাদেরকে বিভক্ত করা হলো। এবং সেটা করলো ব্রিটিশ। তাকে সহযোগিতা যারা করলো তারা হিন্দুত্ববাদীর মস্ত বড় মুখ, শ্যামাপ্রসাদ মুখার্জি। তার তো উস্কানি ছিল। কেন ছিল, কি বৃত্তান্ত? তিনি তো স্বাধীনতা সংগ্রামীও ছিলেন না, দেশের জন্য লড়াই করেছেন এমন কোনো তথ্য নেই। বরং তিনি যখন ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন ছাত্র যুব সমাজ যখন আন্দোলন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, পেটানো হয়েছিল তার অর্ডারে যে ব্রিটিশের বিরুদ্ধে কিছু করা যাবে না। তো তাকে মন্ত্রী করলো জওহরলাল নেহরু, কারণ তখন তো কেউ আর এমপি হয়ে আসেনি, কোনো সার্টেন পার্টি ছিল না, বা আম্বেদকারকে মন্ত্রী করা হয়েছিল। যাই হোক, ঘটনাচক্রে যেটা দাঁড়িয়েছে, যে তারপরে ভারতবর্ষকে কিন্তু শ্যামাপ্রসাদের মৃত্যুর পর কন্ট্রোলে নিয়ে নিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। কংগ্রেস করতে পারেন তিনি। তখন ভেদাভেদির জায়গা আচ্ছা, শিখেদের কথা বললাম না, তারাও তো লড়াকু ছিলেন। ভগৎ সিং থেকে শুরু করে শিখরা কম লড়াইটা লড়েছিলেন, তারাও তো অন্য ধর্মের মানুষ। তো ফলে ভারত স্বাধীনতার পর যারা যারা এদেশে বসবাস করছেন,
তার মধ্যে বুদ্ধিস্ট আছে, প্রচুর বুদ্ধিস্ট, খ্রিস্টান আছে, যারা বলতে বাধ্য হচ্ছি যে একটা সময় হিন্দু সমাজের কাছে অত্যাচারিত হয়ে তাদের কাস্ট লো ছিল, নিম্ন বর্ণের মানুষ ছিল, বহু মানুষ কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, বহু মানুষ, বহু শত শত হাজারে হাজারে লাখে লাখে মুসলিম হয়েছিল কারণ হিন্দুদের অত্যাচারে। আমি উচ্চ বর্ণের হিন্দু হিসেবে সেই কথাটা আজকে রিয়েলাইজ করি এবং লজ্জা করি। তো সেই ঘটনার পর একটা খাপছাড়া ব্যাপার হলো রাজীবের মৃত্যুর পর। রাজীবের মৃত্যুর আগে অব্দি কিন্তু একটা কংগ্রেস ঘরানা ছিল, যে ঘরানার মধ্যে মোরারজি দেশাই বলুন বা মোরারজি দেশাই এর পর চরণ সিং বলুন, যখন যে প্রধানমন্ত্রী হয়েছে তাদের সংস্কৃতির মধ্যে কিন্তু একটা গান্ধীবাদ লুকিয়েছিল, অর্থাৎ কিনা সর্বধর্মের ঊর্ধ্বে থাকা কন্ডিশন, টার্মস কন্ডিশন। এটা চেঞ্জ হতে আরম্ভ করলো কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং যখন দলটা ভেঙে বেরিয়ে এসে নতুন দল করলেন এবং ক্ষমতা আসার জন্য তিনি উন্মাদ হয়ে গেলেন এবং তাকে সাপোর্ট করলো বিজেপি, লালকৃষ্ণ আদবানি ইত্যাদি ইত্যাদি। এই শুরু হয়ে গেল 89 থেকে ধর্মের রাজনীতি। এটা মনে রাখবেন যে এটা ভারতবর্ষের কাছে নক্কারজনক ঘটনা। এবং সেদিনকে সেই যে একটা মিলন হলো, অর্থাৎ বাজপেয়ী, জ্যোতি বসু এবং ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, এরা এই আমাদের ব্রিগেডে একসাথে মিটিং করলেন। পরবর্তী অধ্যায়ে জ্যোতিবাবু বর্বর বলেছিলেন বিজেপিকে, কিন্তু তিনি তো শুরুয়াত করেছেন এই বিজেপির সঙ্গে হাত মেলানোর ব্যাপারটা, তো তার হাত দিয়েই শুরু। তিনি ভাবেননি সেদিনকে যে ধর্মের কারবার চলছে। এরপরে রাজীব খুন হলেন এবং নির্মম সেই ঘটনা। তারপরে নরসিমা রাও ক্ষমতায় এলেন। তারপরে নরসিমা রাও ক্ষমতায় আসার পরের বছরই বাবরি মসজিদ ভাঙা হলো এবং বাবরি মসজিদ যখন ভাঙা হয়, আজকে আপনাদেরকে বলি মারাত্মক সে ঘটনা, যে ঘটনা আমাকে মুখে তুলে ধরতেই হবে, যে সেই বাবরি মসজিদ ভাঙা মানে আ বিগ পাঞ্চ মুসলিমদের মুখের উপর কিন্তু আমাদের নেতা নেত্রীরা তুলে ধরলেন। মানে তাদের উপর একটা বড় পাঞ্চ, মানে ঘুষি এই মুসলমান সমাজের উপর কিন্তু নরসিমা রাওয়ের আমলে ওই 6ই ডিসেম্বর 1992-তে হলো। তাই প্রশ্নের পাঞ্চ নয়, আজ হচ্ছে গিয়ে ধর্মের পাঞ্চ। নমস্কার, আদাব, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আপনাদেরকে বলি প্রথমেই অভিযোগের সুরে যে আপনারা বিচার করবেন। আপনারা দেখবেন যে ফেসবুকে প্রসূন গুপ্ত আমার যে প্রোফাইলটি রয়েছে, সে ইটস এ ভেরি পপুলার প্রোফাইল, আপনারা অনেকেই সেটা দেখেছেন। যেটা ঘোড়ার উপর একটা ওই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে করা একটা ছবি রয়েছে, মজাদার ছবিটা, আপনারা গেলে দেখতে পাবেন। সেটা গত শনিবার আমি প্রবীর বিশ্বাসের সঙ্গে অনুষ্ঠান করার পর ব্লক করে দেওয়া হয়েছে, মানে আউট, কেউ দেখতেই পাচ্ছিল না। তারপরে অনেক রাত অব্দি কমপ্লেন ইত্যাদি করার পর প্রবীর বিশ্বাসও সাহায্য করেছে, অনির্বাণ আমাদের অন্যতম পরিচালক যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এবং রাত্রি 12:30 পৌনে 1টার সময় সেটা ফেরত এলো। কিন্তু টার্মস কন্ডিশন হলো যে আপনি যে সমস্ত কথা বলছেন সেটা ঐতিহ্য বিরোধী, মানে ভারতবর্ষের ঐতিহ্য বিরোধী, অর্থাৎ বাবরি মসজিদকে সমর্থন করে আমি অপরাধ করেছি ফেসবুকের কাছে, সোশ্যাল নেটওয়ার্ক কাছে। ফেসবুক তো আমেরিকান কোম্পানি, তারা কি করে বুঝলো? তার কারণটা হচ্ছে গিয়ে 2223 জন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে বিজেপি থেকে, 2223 জন। আপনারা কেউ যদি আসেন দেখবেন আমার প্রোফাইলে, যেখানে বাবরি মসজিদের একটা ছবি রয়েছে, যেখানে আমার কিছু লেখা রয়েছে, তার তলায় দেখবেন যে হাসি মুখ, স্মাইলি ফেস। 2223 জন আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। এবং আজকে এই মঙ্গলবার সকালবেলাও আমি ব্লকড রয়েছি। আমি প্রোগ্রাম করতে পারবো, আমি পোস্ট ছাড়তে পারবো, শেয়ার করতে পারবো, কিন্তু কোনো কমেন্ট করতে পারবো না। কারণ আমার অপরাধটা হচ্ছে যে আমি মুসলিম সমাজকে তোয়াজ করেছি, তোল্লাই দিয়েছি। বা প্রবীর বিশ্বাসকে করার দুঃসাহস হয়নি, কারণ তিনি একটা চ্যানেল চালান। আমি অত্যন্ত আহত, আমার খুব এক্সপেকটেশন ছিল যে আমি একটা ওখানে লিখেছিলাম যে আমাকে সহযোগিতা করুন। আমরা দীর্ঘদিন ধরে লড়াইটা করছি সত্যির বিরুদ্ধে। হ্যাঁ, হয়তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাচ্ছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাচ্ছে, বা
তৃণমূলের পক্ষে যাচ্ছে, কারণ আমরা চেয়েছি যে ধর্ম নিরপেক্ষ একটি দল পশ্চিমবঙ্গে থাকুক, ধর্মওয়ালা দল আমরা চাই না। সেখানে যদি সিপিএম আবার ঘুরে আসে, আমার আপত্তি নেই, আজকে এত দূর বলছি, কিন্তু তারা তো শূন্য। সুতরাং যারা ধর্মবাজি করে তাদের বিরুদ্ধে আমরা, এবং তার জন্য আমাকে ব্লক করতে হলো, এবং টার্মস কন্ডিশনে বলা হলো যে তুমি সমাজ বিরোধী লেখালেখি করেছো। সমাজ বিরোধী লেখাটা মানেটা হচ্ছে কি, অ্যাবসলিউটলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মুসলিমদের পক্ষে যাওয়াটা নাকি সমাজ বিরোধিতা। এটা আজকে ভারতবর্ষের আসপেক্টে বলা হচ্ছে, যেটা আমেরিকান ফেসবুক অ্যাকসেপ্ট করেছে। আপনারা বিচার করবেন না? বিচার করবেন না আপনারা? অপরাধ হয়েছে আমার। যাই হোক, চলে আসি মূল কথাতে। এই যে 1992 এর 6ই ডিসেম্বর যে মানে মসজিদ ভাঙা হয়েছিল, বাবরি মসজিদ, সেটা আমি যতটুকু শুনেছি, তিনি আজকে প্রয়াত স্বর্গত অজিত পাজা, অজিতদার কাছ থেকে আমি শুনেছিলাম যে অজিতদা তখন আমাদের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্পোর্টস মিনিস্টার। দুটোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই দুজনই মন্ত্রী হয়েছিলেন ফান্ডামেন্টাল। পরবর্তী অধ্যায় প্রণববাবু হয়েছিলেন মন্ত্রী। তো এই যে মসজিদটা ভাঙা হচ্ছে, অজিত পাজা দৌড়ে গিয়েছিলেন সাউথ ব্লকে, গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছেন যে কি হচ্ছে, দেখুন মসজিদের সামনে সব মানে কাটারি ফাটারি নিয়ে গেছে, হাতুড়ি ফাতুড়ি দিয়ে মসজিদটা ভাঙার চেষ্টা করছে। শুনেছি তার কাছ থেকে যে 6 থেকে 7টি ঘন্টা নাকি নরসিমা রাও পুরো ব্যাপারটা অবজার্ভ করেছেন। তিনি অনায়াসেই কিন্তু তার জেট বাহিনীকে পাঠিয়ে দিয়ে এটাকে আটকাতে পারতেন, এবং তারা যারা করছিল তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারতো, মসজিদটা টিকে যেতে পারতো। বাট নরসিমা রাও নাকি সেটাকে অ্যালাউ করেছিলেন, এবং তারপর 4টি রাজ্য থেকে বিজেপি সরকারকে তিনি ফেলে দিয়েছিলেন। এটা রাজনীতির গোড়াপত্তনের ইতিহাস আমরা কজন জানি? এই অপরাধ তো কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছে, আজকে বলতে বাধ্য হচ্ছে। তথ্য নেই, ভিত্তি নেই, কিন্তু অজিত পাজা আজকে বেঁচে নেই, থাকলে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। সেদিনকে মসজিদটা বাঁচানো যেত অজিতদার সেই ইয়েতে। এবং প্রথম প্রতিবাদটা করেছিলেন 7ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কয়েকজনের ডাকা একটা অনুষ্ঠানে গিয়ে। সেখানে আমি ছিলাম, সাংবাদিক রন্দিদেব সেনগুপ্ত ছিল, আশিস ঘোষ ছিলেন, প্রসূন আচার্য ছিলেন। সেই একটি অনুষ্ঠানে সাবজেক্ট ছিল যুব সমাজ এবং যুব সমাজের বর্তমান অবস্থান, কারণ তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে। কিন্তু মমতাদি পরিষ্কার বললেন যে আমার সাবজেক্টটাকে চেঞ্জ করো, মানে আমাদের এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল কলেজ স্ট্রিটে হয়েছিল। তিনি বললেন যে একটাই আলোচনা হবে, সেটা হচ্ছে সংহতি, আজ নয়। 33 বছর আগে প্রথম প্রতিবাদ কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করেছিলেন। তাকে ভালোবাসি কি এমনি এমনি? এমনি এমনি ভালোবাসি? তো তারপরে গড়িয়ে গেছে বহু বছর, তারপরে সিপিএম এর রাজত্ব ছিল। দেখুন, সিপিএম এর একটা গুণ ছিল যেটাকে অস্বীকার করা যাবে না কিছুতেই। তারা হয়তো বিজেপির সঙ্গে ক্ষেত্র বিশেষে কখনো কখনো সাপোর্ট দিয়েছে, যেমন ভিপি সিং এর আমলে সাপোর্ট দিয়েছে, যেমন আণবিক প্রক্রিয়া মনমোহন সিং যখন আনতে গেলেন, যে সেখান থেকে আমেরিকা থেকে আসা হবে, তার বিরোধিতা বিজেপির সঙ্গে করেছেন। এই দুটোই সত্যি। এবং এটাও সত্যি, আজকে বিজেপির এত রমরমাই পশ্চিমবঙ্গে সুবিশাল তাদের যে সাপোর্ট, সে টোটালটাই মানে 3% থেকে 4% বাদ দিয়ে টোটালটাই কিন্তু সিপিএম এর, মানে সিপিএম এবং বাম লোকেরা আজকে বিজেপিতে ঢুকে তাদের সাপোর্ট করে। এবং আজকে তারা মনে প্রাণে ওই সিপিএম এর লোকগুলো কিন্তু সব হিন্দুত্ববাদীর মুখ হয়ে গেছে, তাদেরকে আর ফেরানো যাবে না, জীবনে যাবে না। সেটাই হচ্ছে কি যন্ত্রণা, যে এরকম একটি কমিউনিস্ট পার্টি, যাদের কাছে আদর্শের তথ্যতে যেই ব্যাপারগুলো সেটা সত্যি বা মিথ্যে আমার প্রতিবাদের করার জায়গা আছে কি, সাপোর্ট করার জায়গা আছে, এগুলো ব্যাপার না। কিন্তু তাদের মধ্যে আদর্শই ছিল না, যারা বিজেপিতে ঢুকে গিয়ে বিজেপিকে শক্তিশালী করেছে। সেই কমিউনিস্ট কিন্তু এরা নয়, এরা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, এবং এদেরকে শেখাতে পারেনি বুদ্ধবাবু, অসীম দাশগুপ্ত, জ্যোতিবাবুদের পর আমলের যারা ছিলেন, বা বিমান বসু, অনিল বিশ্বাস, শেখাতে পারেননি, শিক্ষা দেয়নি, অশিক্ষিত করে রেখে দিয়েছিলেন। এরা আজকে বিজেপি, বলতে বাধ্য হচ্ছে, এরাই আমাকে আটকাচ্ছে, এরাই ইয়ে করছে। তার কারণ এরা মমতাকে চায় না, নাই বা চাইতে পারে। তা তোমাদের সিপিএম পার্টিতে গিয়ে লড়াইটা করছো না কেন? সিপিএম পার্টিতে গিয়ে লড়াই করলে কি বিজেপি এতগুলো আসন পেত? 77টি আসন পেত? হয়তো তোমরাই 30-32টা আসন পেয়ে যেতে, বিজেপি আবার সেই কমে গিয়ে 3-4টে আসনে গিয়ে দাঁড়াতো। তোমরা গেলে কেন? আজকে তো শক্তি বৃদ্ধি করতে পারতে, তোমরা যাওনি সেদিন। এটা তো বামেদের কথা। আর তৃণমূলের সম্বন্ধে যে কথাটা বলা হচ্ছে, সুখ এবং অসুখ, তাদের একটা মানে তৃণমূলের ছোট বড় সব নেতাদের একটা ধারণাই আছে
যে আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈতরণী পার করে দেবে, ফুর্তিতে আছেন তার। আমি ফেসবুকে দেখি ইনি রক্তদান শিবিরে গেছেন, ইনি ওখানে ওই করছেন, কিন্তু দলের হয়ে গলা ফাটানো বা যে ঘটনাটি হুমায়ুন কবির করে গেলেন তার বিরুদ্ধে মুখ খোলা বা তার জন্য দু একটা ফেসবুক লাইভ করা, যেটা আজকে এই সোশ্যাল নেটওয়ার্ক বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, সুতরাং সোশ্যাল নেটওয়ার্ক প্রত্যেকে করতে, দলের প্রত্যেককে বলেছেন, তারা নিজেদের প্রচার করছে। এবং এই আইটি সেলের যদি কিছু থাকে, যেটা ছিল, আজকে আছে কিনা জানি না, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের নেতা নিজের অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে ঢাকঢোল পিটিয়ে। আর আমার কি প্রয়োজন আছে তাদের হয়ে কথা বলার? আপনারা বলতে পারেন। সামান্য আজকেও সিটিভিএনে চাকরি করছি, যতটুকু যা মায়নাপত্র পাই তারা দয়া করে রেখেছেন আমাকে, আমার বয়স হয়ে গেছে, তারা বলতে পারতেন তুমি এবার যাও, তারা বলেননি, পুষে রেখে দিয়েছে। প্রবীর বিশ্বাসের কি প্রয়োজন আছে আমাকে দিয়ে অনুষ্ঠান করানো? আমি যতটুকু ভাই বয়স হয়ে গেছে, আমার নাতনিকে নিয়ে খেলবো, ধুলবো, ঘুরে বেড়াবো। তো তার কারণে আদর্শের কাছে আমি লড়াইটা লড়ছি। এবং আমি আজও মনে করি একজন হিন্দু হিসেবে যে মুসলিম সমাজ একেবারে সেই নেহেরুর আমল থেকে আজকের নরেন্দ্র মোদীর আমল অব্দি তাদেরকে আমরা কিন্তু তাদের জায়গা দিইনি। আমার লড়াইটা জারি থাকবে সেখানে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আমার দিকে তাকিয়ে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আমি কিছুতেই একটা জিনিস বুঝি না যে বিভিন্ন এলাকার নেতা, বিভিন্ন এলাকার কাউন্সিলর ইত্যাদি, তারা কাজ করছেন, তারা কাজ করতে বাধ্য, তাদেরকে কাজ করতে বলা হয়েছে, তার ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু এই যে সোশ্যাল নেটওয়ার্কের এই জগৎটা, তারা বুঝতে পারছেন না যে প্রত্যেকটি চ্যানেল, বাংলা চ্যানেলগুলো, টিভি চ্যানেল যেটা ওয়াচ করছে, এবং সুবিশাল একটা ইউটিউব চ্যানেল, তারা তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পেজটা রয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি অনুষ্ঠানের জিনিস ছাড়ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকে গিয়ে গালাগাল করছে। তারা দেখছেন না, তারা ঝাঁপিয়ে পড়ছেন না, তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না, তারা টেলিভিশনে সন্ধ্যার পর বসছেন পাউডার মেখে, আবার একসাথে ছবি তুলছেন তারা বিজেপির সঙ্গে বা এর সঙ্গে। আমার তীব্র প্রতিবাদ সেটা, যে আমরা লড়াই করব আর তোমরা প্রেম করবে। কোন ফিল্ম আর্টিস্টের, ফিল্ম অ্যাক্টরের ছেলের বিয়ে না মেয়ের বিয়ে, সেখানে গিয়ে বিজেপি, তৃণমূল, সিপিএম সব গলাগলি করে ঘুরবে। কেন আমরা লড়াইটা দেব? কেন দেব? এটা সুখ নয়, এটা অসুখ, এটুকু বলতে পারি। কারণ তারা জানে যে আমার পেছনে মমতা ব্যানার্জি আছে, আমার পেছনে অভিষেক ব্যানার্জি আছে। অভিষেক ব্যানার্জি ইজ দ্য ফিগার নাও। তো ফলে এটা আমার কাছে একটা খুব নিদারুণ মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, তাদের সংযত হওয়া উচিত। তারা টিভি চ্যানেলে যেতেই পারেন, তর্ক বিতর্ক, বাইরে ভেতরে তারা তর্ক বিতর্ক করছেন, বাইরে বেরিয়ে তারা একসাথে গলা জড়াজড়ি করে বেরোবেন এবং সেই ছবিটা মার্কেটে আসবে। এটা কি গ্রহণযোগ্য? চলচ্চিত্র জগতে গিয়ে আমাদের মন্ত্রী গিয়ে সেখানে হ্যাঁ হ্যাঁ করছেন, তার পাশে দেখতে পাচ্ছি কোন একজন মানে বিজেপির নেতা, তিনিও ঢুকছেন। কেন? অ্যাভয়েড করতে হবে, এগুলো অ্যাভয়েড করতে হবে। সিনেমা এবং রাজনীতি দুটো একসাথে চলতে পারে না। আজকে জুন মালিয়া থেকে শুরু করে, শতাব্দী রায় থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, এটা ম্যাচিওর পলিটিক্স করছে। হ্যাঁ ভাই, তুমি 2-4টে ছবি করো, শতাব্দী রায় আমার বন্ধু, যে তুমি করো 2-4টে সিনেমা করো, ওটা তোমার প্রফেশন, করো, নিশ্চয়ই করো, কিন্তু রাজনীতিটাও করো রাজনীতির মধ্যে। রাজনীতিটা প্রেম প্রীতির জায়গা নয়। আর আমি রাজনীতির অংশে ঢুকে এমএলএ হলাম কি এমপি হলাম আর পীড়িত করলাম বিজেপির সঙ্গে, সেটা চলতে পারে না। আমি অন্তত গ্রহণ করব না। আপনি করবেন কিনা আপনার মন্তব্য, কেন করব? আজকে হুমায়ুন কবিরের এই বারবারন্ত এই কারণে হয়েছে, কারণ হুমায়ুন খুব ভালো জানেন যে ধান্দাবাজি দলের মধ্যে বহু নেতা করছেন, ফলে এই লোকটির এই বারবারন্ত হয়েছে। এবং ইনি পুরোপুরি
আ বিগ এজেন্ট অফ বিজেপি রাইট নাও, এবং আপনাদের কাছে তথ্য দিয়ে বলতে পারি যে গত 6 মাস 7 মাস ধরে তার তার সঙ্গে একটা কোয়ালিশন হয়েছে বিজেপি, এই শুভেন্দু টুভেন্দুরই হয়েছে। আপনার খবর নিয়ে দেখুন, তথ্য তাই বলছি। তিনি বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির নেতা হয়েছিলেন, ভোটে দাঁড়িয়েছেন, 17,000 ভোট পেয়েছিলেন, 17,000 বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে। তিনি এই সমস্ত লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন যে বিজেপির লোক। দেখুন আপনারা কি মহারাজ, ভরত মহারাজ না গোষ্ঠীর মাথা, এই সমস্ত ধান্দাবাজ হিন্দুত্ববাদী তাদের সঙ্গে উঠছেন, বসছেন, ঘুরছেন, ফিরছেন। তো মুসলিম ভাইদেরকে আমরা আবারও বলি যে না পেরেছিল সিপিএম একটা ভালো মুসলিম লিডারকে তুলে আনতে। মোহাম্মদ সেলিম তো সেদিনকার ছেলে, আজকে শূন্যতায় যখন ঘুরছে তখন মোহাম্মদ সেলিমকে ঠেলে দেওয়া হয়েছে। মোহাম্মদ আমিন ছিলেন, তাকে দিল্লিতে বসিয়ে রাখা হয়েছিল। একটা ভালো মুসলিম লিডার ওঠেনি এই পশ্চিমবঙ্গ থেকে বাম জমানায়, একজনও না। মমতার আমলে ববি হাকিম একমাত্র, সবেদনে নীলবনি। আরেকটা বলুন তো, আর 4-5 জন ভালো মুসলিম লিডার উঠে এসছে এখানে। এই ফল তো আমাদের, আমরা তুলে আনতে পারিনি, তাদেরকে তৈরি করতে পারিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন তাকে বলা হলো ফুপা, তাকে বলা হলো বেগম, তিনি মানে মুসলিমদের সঙ্গে, মুসলিমদের জন্য দালালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো রাজনীতিটা করতে হয়, তাকে তো রাজনীতিটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং রাজনীতিটা করতে গেলে তাকেও তো সমানতালে চলতে হবে। হিন্দুদেরকে তাতিয়ে দেওয়া হলো যে মমতাকে কোন রকম ভাবে আপনারা ভোট দেবেন না, এ মুসলমানদের লোক, মুসলমানদের জন্য লড়াই করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারটা সুবিশাল করা হলো যে অ্যান্টি হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না, আমি মুসলমান হিন্দু সবার কাছে সমান। তিনি যেমন ঈদে গিয়ে উপস্থিত হন, তেমন তিনি দুর্গাপুজোতে সাহায্য করেন। আর মানে হুমায়ুন যে বক্তব্যটা তুলেছেন ননসেন্সের মতন, সেটা হচ্ছে যে দীঘাতে কেন জগন্নাথ মন্দির তৈরি করা হলো, তার কারণটা হুমায়ুন শুনে রাখো, তুমি, তোমার সঙ্গে আমার আলাপ আছে, তুমি অশিক্ষিত এবং বর্বরের মতন কাজ করছো। তার কারণটা হচ্ছে উড়িষ্যাতে ধরে পেটানো শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে বাঙালিদের। তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ঠিক আছে, পুরীর মন্দিরে যেতে না পারুক, আমি এখানে পুরীর মন্দির করব, জগন্নাথ দেবের মন্দির করব, এবং তাতে পশ্চিমবঙ্গের রেভিনিউ আসবে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা রেভিনিউ আসবে। যারা এই মন্দির দর্শন করতে যাচ্ছে, ওখানে হোটেলগুলোতে উঠছে, সেখানে পুজো আচ্চা দিচ্ছে, সেখানে তারা খরচাপাতি করছে। যেভাবে পুরীর জগন্নাথ মন্দিরের কল্যাণে আজকে, মানে আপনারা বিশ্বাস করুন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে রোজগারটা হয়, তার একটা মস্ত বড় সহযোগিতা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট দিনের পর দিন দেখছে, পাচ্ছে, কারণ সেটা একটা রোজগার। সেখানে যে বিক্রি বাট্টা, তার ট্যাক্সটা তো ঢুকছে সুবিশাল। আপনি কল্পনা করতে পারবেন না যে একটা মন্দির একটা স্টেটকে কত পরিমাণ টাকা দেয়। আর এই জগন্নাথের যে মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আমাদের স্টেটের টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে। এটা ব্যবসার দিকও যেমন আছে, তেমন তিনি এটা দেখালেন যে তোমরা বলছো যে আমি হিন্দুদেরকে দেখতে পারি না, মুসলমানদের বন্ধু, সুতরাং আমি মন্দিরটা করলাম। তিনি কি রোজ গিয়ে বসে আছেন ওখানে? তিনি কি মুসলিমদের জন্য কোনো কিছু করেননি? তাহলে তিনি দিনের পর দিন মুসলিমদের জন্য লড়াই করেছেন। তিনি বলেছিলেন 2019-এর নির্বাচনের ফলের পর যে গরু দুধ দেয় তার লাথি খেতেও রাজি আছে, এটা মুসলিমদের পক্ষে বলেছিলেন। তারপরে তিনি খালা, বেগম ইত্যাদি ইত্যাদি হয়ে গেলেন। কোথায় মুসলিম সমাজ বেরিয়ে এসে তার জন্য লড়াই তো দেয়নি? সেদিনকে কোথায় ছিল হুমায়ুন কবির? আজকে হুমায়ুন কবির সব থেকে স্পর্শকাতর 6 তারিখ, 6ই ডিসেম্বর, যেদিনকে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেটা বাবরের মসজিদ ছিল। সেখানে রাম মন্দির ছিল কিনা জানি না, কারণ রাম চরিত্রটাই হচ্ছে গিয়ে একটি পৌরাণিক চরিত্র, যেটাকে নাস্তিকরা বলে কাল্পনিক চরিত্র। এরম নামের কেউ ছিল না, এটা নাস্তিকরা বলে। আর আস্তিকরা বলে যে থাকলে থাকতে পারে, কিন্তু ইতিহাসে রামের নাম নেই, রামের নাম ইতিহাসে নেই। বাস্তবতার জায়গায় দেখুন গীতা পাঠ চলছে। গত রবিবার গীতা পাঠ করলেন শুভেন্দু অধিকারী, এবং আমার ঘেন্না লাগছে তাপস রায়। তিনি একেবারে ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, সাংঘাতিক পজিটিভ মানুষ ছিলেন, এবং তিনি মুসলিমদের ভোট পেয়েছিলেন 2006-এ, এবং হিন্দুরা তাকে রিজেক্ট করেছিল। তিনি 2006-এ তৃণমূলের হয়ে হেরে যান বড়বাজার অঞ্চলে, মুসলিমদের ভোটটা শুধু পেয়েছিলেন। এত মুসলিমরা তাকে ভালোবাসত তাপস রায়কে। তিনি গীতা পাঠ করছেন, আসছে সে ব্যাপারে। তো এখানে আজকে এমন কাণ্ড হলো যে আড়াআড়ি হিন্দু মুসলমানরা ডিভাইড হয়ে গেল। একদিকে হুমায়ুন কবির বললেন যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলো, কেউ বাধা দেয়নি। তাকে ভিত্তি স্থাপন করার জন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। তিনি বলেছিলেন যে আমার যা খুশি তাই করব। তিনি 6 মাস আগে বলেছিলেন যে কেটে নদীতে ভাসিয়ে দেব হিন্দুদের,
বলেননি, আপনারা শোনেননি কথাটা? এই মারাত্মক কথাগুলো বলার পরও তাকে সেই দিনকে দল থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়নি কেন, এটা জানতে চাই। কারণ তিনি হিন্দু মুসলমান করা ধান্দাবাজি করেছিলেন। তিনি কি মনে করেন বেলডাঙ্গা বা ওই জায়গা থেকে জিতবেন? এই রাজ্যের মুসলমানরা কি বোকা বুদ্ধু? তারা জানে না যে আজকে হুমায়ুনকে যদি ভোট দেয় তারা, তাহলে সেই ভোটটা ডিভাইড হয়ে যাবে, তাতে বিজেপির ফায়দা হবে। ধরুন একটা জায়গায় 70টা ভোট, একটা জায়গায় 100টা ভোট রয়েছে। খুব ভালো করে শুনুন, মুসলিম ভাইদের বলি, একটা জায়গায় 100টা ভোট রয়েছে, সেখানে 70টা ভোটই মুসলমানদের। 70টা ভোটই মুসলমানদের। এই 70টা ভোটের মধ্যে বামেরা পেল, বাম এবং কংগ্রেসরা পেল 10টা ভোট। রইল কটা? 60টা ভোট। এই 60টা ভোটের মধ্যে নির্দলীয়রা পেল 3-4টে ভোট। কটা রইল? আপনার 58টা ভোট। এই 58টা ভোটই কিন্তু মমতার দিকে যেত। 58টা ভোট গেলে এই বিজেপি হেরে ভুট্টা হতো। আর বিজেপির 30% ভোট রয়েছে ওখানে, এই এই বেলডাঙ্গা বা ওই ওই তাবৎ অঞ্চলে। খুব ভালো করে শুনুন, তাহলে 58টি ভোট রয়েছে। তার কারণটা যে 10টি ভোট নিয়ে গেছে সিপিএম কংগ্রেস, বেশ হলো 90। সেখান থেকে আরো আপনার 2% কি 3% ভোট বেরিয়ে গেছে। কত হলো? 88। 88টাকে মধ্যে 30% ভোট হচ্ছে কি বিজেপি, 30%। কত হলো? 58। এই 58 ভোটকে যদি দুভাগে ভাগ করেন, আবারও বলছি 58টা ভোটকে যদি দুভাগে ভাগ করেন, তাহলে 27 এবং 27 হচ্ছে, 27 কত হয়? 58। 7 না 27 না, 29। 29টি ভোট আলাদা হয়ে গেল। 29টি ভোট পেল এই কি বলে হুমায়ুন, এবং 29টি ভোট পেল তৃণমূল। দুভাগে ভাগ হয়ে গেল। 2টি ভোট অতিরিক্ত পেয়ে বিজেপি সেখানে আসনটি পেয়ে গেল। মুসলিম সমাজ, আমার অঙ্কটা বুঝলেন? আবারও বলবো, 100টা ভোট, 10টি ভোট নেবে বাম কংগ্রেস, 12টি ভোট টোটাল বাম কংগ্রেস এবং নির্দলরা পাবে, 12টি ভোট থাকবে। কটা? 88টা। 12টি ভোট বেরিয়ে গেল, 88টা। তার মধ্যে 30টি ভোট রয়েছে বিজেপি। তাহলে বিজেপির 30টি ভোট বাদ দিয়ে কত থাকে? 58টি ভোট। 58টি ভোটকে দুভাগে ভাগ করুন, 29টি ভোট এবং 29টি ভোট। তার মানে একটি ভোটের জিতে আসনটি পেয়ে যাবে বিজেপি। এই ধান্দাটা করছে হুমায়ুন কবির। মন্দির হয়েছে, মসজিদও হবে, করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় করতে হবে, আমরা দাবি করব, দাবি তুলবো আমরা। মন্দির হয়েছে, মসজিদও হবে, মমতা বন্দ্যোপাধ্যায় করবে। হুমায়ুনকে কিন্তু তার জন্য তাড়ানো হয়নি। হুমায়ুন একেবারে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে, ধান্দাবাজি কথাবার্তা বলছে বলে তাকে বের করে দেওয়া হয়েছে, ঠিক করা হয়েছে। আরো আগে তাকে বের করে দেওয়া উচিত ছিল। বিবেচনা করুন, বিবেচনা করুন। এই অদম প্রসূন গুপ্তা আজকে মুসলিমদের জন্য কথা বলেছিল বল ব্লকড হয়ে রয়েছে, গিয়ে দেখুন। প্রসূন গুপ্তা একটা ঘোড়ার উপর বসে আছে, গিয়ে দেখুন আমি ব্লকড হয়ে রয়েছি, অপরাধ করেছি। এই অপরাধ যদি করে থাকি তাহলে সাজা দিন। আর যদি মনে করেন যে আমি কোনো অপরাধ করিনি, আমার সঙ্গে অন্যায় করছে কতগুলো উগ্র হিন্দুত্ববাদীর লোক, তাহলে আমার পাশে এসে দাঁড়ান প্লিজ। এই লড়াইটা আমি শুরু করলাম। এই লড়াই যদি এমন হয় যে একা লড়তে হবে, তবেও লড়বো। তবে আবারও বলি যে মন্দির হয়েছে, মসজিদও হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করবে। কিন্তু ভুল করেও মুসলিম ভাইরা এই ফাঁদে পা দেবেন না। দেশটা কিন্তু হিন্দুত্ববাদীর হয়ে যাবে। যে ভয়ঙ্কর অবস্থা আজকে সারা ভারতবর্ষের এই বিজেপি রাজ্যগুলোতে হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে হতে দেবেন না। আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন। আমি তো আবারও বলছি, আপনাদের তরফ থেকে একটা ভালো লিডার তুলে আনতে পারিনি, এটা আমাদের দোষ, আমাদের দোষ। আর বলি সোশ্যাল নেটওয়ার্কে বড় বড় লিডার, ছোট ছোট লিডার, প্রত্যেককে বলি একটু দয়া করে দিদির কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা তুলে ধরুন, অভিষেকের কথাগুলো তুলে ধরুন। নিজেদের ছবি চক্কা দেবেন না, আমাদের দেখতে ইচ্ছা করে না প্লিজ। খুব উগ্রভাবে আজকে অনুষ্ঠান করলাম, আমাকে মার্জনা করবেন আর বিবেচনা করবেন যে আমি কি অন্যায় বললাম। আজকের বিচারক আপনারা, উত্তর দেবেন প্রত্যেকে। নমস্কার, আদাব।